আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে বায়োলজি দশম অধ্যায়ের সমন্বয়। সমন্বয় কি? আচ্ছা, সমন্বয় মানে হচ্ছে ধরো যে আমাদের দেহে প্রত্যেকটা কাজ, আমরা যে হাঁটাহাঁটি করি, সব কিছু করি, প্রত্যেকটা জিনিস একটা ধারাবাহিকভাবে চলতেছে। আমাদের ভিতরে অনেকগুলো নিউরন আছে। তারপর ধরো যে সমন্বয় মানে কি, ধরো যে আমরা ব্রেন থেকে সিগন্যাল দিল যে আমি এখন হাঁটাহাঁটি করব, আমার ডান পায়ে সিগন্যাল দিল যে আমার ডান পাটা সামনে আগাবে। এখন যদি আমার ডান পা মস্তিষ্ক সিগন্যাল দিতেছে কিন্তু আমার ডান পা আগাইতেছে না, তাহলে কি ঠিকমতো কাজটা করা হবে? তো এটা একটা কাজ মানে কি, একটা সমন্বয় করছে, মস্তিষ্ক বলছে আর ডান পাটা করছে, তো একটা ধারাবাহিকভাবে চলতেছে। সমন্বয় মানে হচ্ছে একজন আরেকজন সুন্দরভাবে কাজটা সম্পন্ন করছে, কিসের মাধ্যমে? ধারাবাহিকভাবে। এটাই ধরো যে তুমি কোনো একটা অনুষ্ঠান করলা বা কোনো একটা কাজ করলা, সবাই যদি ঠিকমতো না করে, আচ্ছা ধরো যে আমরা কুরবানির সময় গরু কাটতেছি, এখন একজন গরু জবাই করে, তারপর চামড়া ছিল, একটা ধারাবাহিক প্রসেস না? চামড়া ছিলানোর পর মাংসটা নিয়ে আসে, তারপর ওখানে মাংস ফুটে, তারপর ভাগ হয়, বন্টন হয়, রান্না হয়। মাঝখান দিয়ে যদি কেউ একজন অসুস্থ হয়ে যায়, ধরো যে কুরবানির যে চামড়া ছিলাবে সে যদি না থাকে, তাহলে কি পরবর্তী কাজগুলো হবে? তো হবে না। তো এটাই সমন্বয়, যে একটা ধাপে ধাপে একজনের পর আরেকজন সিরিয়ালি করতে হবে, এবং প্রত্যেকেই সিরিয়ালি করার কারণে সম্পূর্ণ কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এটাই হচ্ছে সমন্বয় বা কোঅর্ডিনেশন বলা হয়। কথা বুঝতে পারছো? তারপরে দেখো যে আমরা পড়ি। আচ্ছা, একটু জুম করে ওকে দেখা। আমরা জানি জীবদেহের শারীরবৃত্তীয় ক্রিয়া বিক্রিয়া অবিরামভাবে চলছে, মানে মানে প্রতিনিয়ত চলতেছে। আমরা প্রতিনিয়ত শ্বাস নেই, প্রতিনিয়ত কাজ করি, প্রতিনিয়ত খাবার খাই, এই কাজগুলো চলছে। তো এগুলোর মধ্যে এই জায়গাটা রিডিং করলেই তুমি বুঝতে পারবা। যেমন উদ্ভিদের বিভিন্ন কাজ হয়, যেমন প্রজনন মানে হচ্ছে নতুন বংশধর সৃষ্টি করার প্রক্রিয়া। তারপর সুপ্তাবস্থা কি? সুপ্তাবস্থা মানে হচ্ছে ধরো যে এটা একটা জানা রাখো, আমরা যে ফলের যে বীজ, ধান কাটার পর ধানের বীজগুলো রাইখা দেওয়া হয়। কেন রাইখা দেওয়া হয়? কিছুটা আমরা চাল বানাই, কিছুটা আমরা এক বস্তা রাইখা দিই, কারণ কি পরবর্তী সিজনে এই বীজগুলো থেকে কি হবে, আবার বীজগুলো থেকে আমরা ফসল চাষ করব। আচ্ছা, আমরা দেখো যে অনেক সময় ধানের বীজ যদি আমরা পানিতে ফালাই বা মাটিতে দেওয়ার সাথে সাথে সেটা কি হয়? অঙ্কুরোদ্গম হয়। সেটা কি হয়? অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম কি? যে একটা গাছ তৈরি হয়। অঙ্কুরোদ্গম কি? নিচে যায় শিকড়, উপরের দিকে গাছ তৈরি হয়। তো দেখো, এখন ধানের বীজ অঙ্কুরোদ্গম যে আমরা 1 বছর স্টোর করে রাখছি, সংরক্ষণ করে রাখছি, অঙ্কুরোদ্গম যে হয় নাই, ওই অবস্থাটাকে বলা হয় সুপ্তাবস্থা। মানে সে সুপ্ত অবস্থায় আছে, লুকায় আছে, সে এখন অঙ্কুরোদ্গম হবে না। যখন এই সুপ্তাবস্থাটা ভাঙ্গা যাবে, তখনই তার অঙ্কুরোদ্গম হবে, মানে তখনই সে নতুন একটা গাছ তৈরি হয়ে যাবে। ধরো যে আমি একটা বীজে এমনি পড়ে আছে, আমের বীজ আমি রাইখা দিছি, এটা সুপ্ত অবস্থা আছে। আচ্ছা ধরো যে ধানের বীজটা আমি 1 বছর পর পানিতে মানে কি মাটিতে বপন করছি, মাটিতে কি করছি? বপন করছি, কিন্তু দেখা যাইতেছে তখনও সে গাছ উঠতেছে না, তাহলে বলতে হবে তার সুপ্তাবস্থা এখনো কাটে নাই, মানে সে এখনো ঘুমাই আছে। তার সুপ্তাবস্থা ঘুমানো চিন্তা করতে হবে যে সুপ্তাবস্থা এখনো কাটে নাই। তাহলে সুপ্তাবস্থায় বুঝলাম বীজের সুপ্তাবস্থা। ওকে। আচ্ছা, যে বীজের সুপ্ত অবস্থা কম তাহলে সে বীজ স্টোর করে রাখা যায় না। ধরো যে অনেক সময় ধানের বীজ স্টোর করে রাখছো, দেখবা যে উড়ার মধ্যে রাখছো, উড়ার মধ্যে দেখবা যে ধানের বীজ প্রজনন মানে কি বংশবৃদ্ধি হয়ে গেছে। তো তো ওইটার সুপ্তাবস্থা না থাকার কারণে মানে সে তাড়াতাড়ি জায়গা গেছে, সে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে বিপাক।